পিছনের ঘোষণাপত্র থেকে দেখছেন যে আয়োজক হচ্ছে রাজাড্ডা বলে একটি সংগঠন, আর ব্যবস্থাপনায় অনিমা মণ্ডল সর্বকল্যাণ ট্রাস্ট। আমার মা মথুরবাবু, যিনি ঠাকুরের ভাষায় রসদদার ছিলেন, সেই মথুরবাবুর নাতি গুরুদাস বিশ্বাস, গুরুদাস বিশ্বাসের পুত্র শিবনাথ বিশ্বাস আমার দাদামশাই, আর সেই শিবনাথ বিশ্বাসের কন্যা হলেন আমার মা অনিমা বিশ্বাস। সেই সূত্রে আমি এই বাড়িতে ঢুকে পড়েছি। আমার নাম গৌতম মণ্ডল। তো যাই হোক, গণ্ডগোল তো পাকাবেই মণ্ডল, তা পাকিয়েওছি। মা এই বাড়িটা পাছে, এটা তো একটা ঐতিহ্য, রানী রাসমণির বংশধরের বাড়ি। তা ওনার মথুরবাবুর জ্যেষ্ঠ পুত্র দ্বারকানাথ, ওই দ্বারিকানাথের বংশধর আমরা। তো মায়ের কাছে প্রস্তাব এলো, এত সুন্দর একটা বাড়ি, 11 কাঠা জায়গা এইলাম এলাকায়, খুব ভালো দাম দেবো, বিক্রি করে দিন। তো মা বললেন, বাবার ভিটে আমাদের জন্যে তৈরি করলেন, আমরা বেচে দেবো, এটা হয়? আমি বেচতে পারবো না। কিন্তু মায়ের ভাই বোনেরা বেচে দিলেন। এর কথা শুনলেন না, মায়ের কথা শুনলেন না, ফলে জিনিসটা বেহাত হয়ে গেল। তখন যে প্রমোটার কিনেছে তিনি মাকে বহিষ্কার করতে গিয়ে এলেন যে আমি কিনে নিয়েছি, আপনাকে এখানে থাকতে দেবো না। সেই অসহায় মা তখন শয্যাশায়ী, উঠতে পারছেন না, হার্টের এতে কষ্ট। তা আমাকে পরামর্শ দিলেন, তুই কিছু একটা কর। তো আমার যে জানাশোনা লয়ার ছিল গণেশ ব্রহ্মচারী, বেহালায় থাকতেন, উনি আমায় ভালোবাসতেন। কারণ উনি শুনেছিলেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজে আমাদের বাড়িতে এসেছিলেন। এসে যখন সাধারণ নির্বাচন হলো 1952 সালে, যেহেতু আমার বাবা ছিলেন ফ্যামিলি মেম্বার, মানে সকলের বড়, এবং প্রেসিডেন্সির পাস আউট, ল পাস করে বসে আছেন, উনি বললেন, না, আমার রিকোয়েস্ট রাখতেই হবে, আপনাকে ক্যান্ডিডেট হতেই হবে। তখন জনসংঘ তো ক্যান্ডিডেট খুঁজছে, নতুন পার্টি শ্যামাপ্রসাদ জনসংঘ, তো ওই ভারতীয় জনসংঘের ক্যান্ডিডেট হলেন। এখন যতই প্রেসিডেন্সি করি আর ল পাস করি, ভোটে জেতা তো সহজ কাজ নয়। বাবা গোহারান হারালেন হচ্ছে গিয়ে, তখন ওইদিকে দাঁড়িয়েছিলেন প্রভাস রায়, সিপিএমের, তখন সিপিআই, প্রভাস রায় হারিয়ে দিলেন। কিন্তু যতই হোক, একটা জিনিস দেখলাম যে আমি যখন পরে একটি বিপদে পড়ে গেলাম প্রভাসবাবুর কাছে, ও আপনি রাসবিহারীবাবুর ছেলে, পাশে বসালেন, বসে একটা চিঠি লিখলেন লোকাল কমিটিকে যে তোমরা একে যাহা মানে সর্বপ্রকারে সাহায্য করো, উনি আমাদের সাহায্য প্রার্থী। এই যে বিরোধীদের প্রতি সম্মান, এই জিনিসগুলো আমি দেখলাম নিজের চোখে। এখন যেরকম বিরোধী দেখলেই মারো, কিন্তু উনি তো দেখলাম পাশে বসিয়ে চিঠি লিখে শুভেচ্ছা জানিয়ে আমায় বিদায় দিলেন। এবং যে লোকাল কমিটিকে চিঠি দিলেন তারা কিন্তু মানলেন যে ও আপনি এসছেন না। তা সেই যে ব্যাপারটা ছিল, আমি গেছি তখন প্রায় 65-66 সাল, মানে 50-এর অনেক পরে, কিন্তু তিনি মনে রেখেছেন ওই 52 সালের ঘটনা এবং পরে চিঠি লিখে আমাকে বাঁচালেন। তা এই ব্যবহার আজকে আশা করতে পারি না। আমাদের মধ্যে কথায় কথায় হচ্ছে কি সাম্প্রদায়িক, ও সাম্প্রদায়িক, এই সাম্প্রদায়িক। আরে তুমি তো নিজেই সাম্প্রদায়িক, বিরোধীকে সহ্য করতে পারো না, সেটাও তো একটা সাম্প্রদায়িকতা।
যে আমার দলের বাইরে যে হবে তাকে মেরে ফেলো। এটাও তো সাম্প্রদায়িকতা। তা আমাদের এই চেতনা জাগবে কবে? আমরা একে দোষ দিচ্ছি, ওকে দোষ দিচ্ছি, নিজের ভেতরেই পাপ লুকিয়ে আছে। তা সেই হিসেবে যেসব অভিজ্ঞতা আমার হয়েছিল, মা ওই শ্যামাপ্রসাদ বাবুর ওই গণেশ ব্রহ্মচারী আমাকে ভালোবাসতেন, বললেন যে দাঁড়ান, আমি আপনার মাকে রক্ষা করব। একটা ইনজাংশন জারি করলেন, করে যে না, উনি যেহেতু প্রপার্টির মালিক, ওনাকে সরানো যাবে না। সেই মায়ের করা ইনজাংশনের জোরে আমি বেঁচে আছি, এই বাড়িতে বসে আছি। কিন্তু মায়ের ওই ট্রাস্ট যেটা মা করে দিয়ে গেলেন যাতে এগুলো বেচা না যায়, সেটা আবার আমার বংশধরের বেচে দিয়েছেন। তার ফলে আমি খুব কোণঠাসা। তা আমি আপনাদের ডাকি যে আমি খুব অসহায়, এরকম একটা ভালো পরিবার, ভালো ঐতিহ্য, মা একটা ট্রাস্ট করে দিয়ে গেছেন, আপনারা এটাকে রক্ষা করুন। মা পাবলিক ট্রাস্ট করেছেন, মানে যে কোনো নাগরিক এই ট্রাস্টের ট্রাস্টি হতে পারে। বর্তমানে আমি ট্রাস্টের সেক্রেটারি হয়েছি, হয়ে কোনো রকমে রক্ষা করছি বাড়িটাকে। তো এইটা গেল আমার করুণ অবস্থার কথা। কিন্তু আমার কর্তব্য যেগুলো পড়ে আছে, যে রাজআড্ডা, যেটা দেবাশিস ভট্টাচার্য আজকালের সাংবাদিক ছিলেন, চিফ রিপোর্টার, ওনার পরামর্শে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথমে হয়েছিল আমাদের পৈতৃক ভিটে টালিগঞ্জ রোডে, পরে উনি এই সুন্দর জায়গাটায় চলে এলেন, বললেন এটা অনেক ভালো জায়গা, লোকে সহজে আসতে পারে। সেই 2014 সাল থেকে এখানে চলে এলো রাজআড্ডা। কিন্তু চলে এলে কী হবে, রাজআড্ডা তো টলমল করছে এই বাড়িটা। তা সেই এক হাতে রাজআড্ডা সামলানো, এক হাতে এই বাড়ি সামলানো করতে করতে আমি খুব অসুস্থ হয়ে গেছি। বর্তমানে আমি মানে 80 ছুঁইব, 2025-এ আমার 80-তে পদার্পণ হবে, আমিও অশীতিপর হয়ে যাব। তার আগে আমরা চাইছি যে ইয়ং জেনারেশন, আগামী জেনারেশন এই ঐতিহ্যটা রক্ষা করবার জন্যে যেন সচেষ্ট হয়। তাই জন্যে এই সভা ডাকা, এবং ইস্যুটাও খুব কমন। সেটা হচ্ছে কি, যে এখন যারা অন্তঃপুরবাসী ছিল, মানে গৃহবধূ বা কন্যা, তারা আর অন্তঃপুরবাসী নেই, তারা বাড়ির বাইরে চলে এসছেন, মধ্যরাত্রে রাস্তায় অবরোধ করছেন। এরম ঘটনা আমার মনে হয় যারা স্বাধীনতা সংগ্রামে দেখেছেন, মানে এরম নারী জাগরণ আমার মনে হয় তারা দেখেননি। তারা প্রীতিলতা ওয়েদারকে দেখেছেন, অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের দেখেছেন, কিন্তু এই যে বিপুল সংখ্যক নারী নিজেদের বিবেকের তাড়নায় রাস্তায় বেরিয়ে এসে অবরোধ করছেন, ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই, উই ডিমান্ড জাস্টিস, এই জিনিসটাকে সবার সাথে আলোচনা করতে চাইছি যে নারী জাগরণ কোন পথে, ন্যায় বিচারও চাই, নারীদের ডিমান্ড মিট করাও চাই, কোন পথে, যে পথে এখন চলছে সেটা সঠিক নাকি ভুলভ্রান্তি আছে, তাহলে সঠিক পথ কোনটা। আমাদের মনে হয়েছে এই বিশ্লেষণটা খুব জরুরি, এটা ফেলে রাখা যায় না, কেননা তালে গোলে এটা অলরেডি অনেকটা স্তিমিত হয়ে এসছে। কিন্তু পলিটিক্যাল পার্টিদের ছেড়ে দিয়ে, দেখুন মাথায় লেখা আছে, আপনাদের যে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে তাতেও লেখা আছে যে কাঙ্ক্ষিত সমাজ গঠনে নাগরিক উদ্যোগ, নাগরিকরা উদ্যোগ নিচ্ছে এইটা, এবং অনুসন্ধান করছেন, লেখা আছে অনুসন্ধান পর্ব, যে কী করলে ভালো হয়, কী করলে সঠিক পথে যাওয়া যায়। আমরা এখনই বলছি না আমি সঠিক, আমরা আলোচনা করে জানতে চাইছি কোন পথটা সঠিক। এবং সেখানে সাধারণ নাগরিকের মধ্যে যারা বিবেকে তাড়নায় পথে নেমেছেন বা এখনও গৃহবধূ হয়ে অপেক্ষা করছেন, তাদের সবার কাছেই আমাদের আবেদন পৌঁছে দিতে হবে। এই সভায় যারা এসছেন তারা এই কাজটা করবেন। এবং আমাদের পরম সৌভাগ্য যে আমরা এটা ভেবেছি মাত্রই সবে, নাগরিক উদ্যোগ নিতে হবে, রাজনৈতিক দলের অপেক্ষায় থাকা যাবে না, এবং অনুসন্ধান করতে হবে, সঠিক দিশা খুঁজতে হবে। এই যে একটা মুক্ত মনের আবহাওয়া, এটা আড্ডা মানে খালি চা খেলাম আর গল্প করলাম নয়, এটা একটা বৈজ্ঞানিকভাবে সমাজকে গঠন করার চেষ্টা হচ্ছে।
এবং আমাদের পরম সৌভাগ্য, আমার পাশে উপবিষ্ট আছেন 90 পেরোনো আমাদের জাতীয় শিক্ষক সূর্যাংশু ভট্টাচার্য মহাশয়। উনি অনেক আগে ফোরাম ফর পিপলস ইনিশিয়েটিভ, এই নাগরিক উদ্যোগ তৈরি করেছেন এবং গণ উদ্যোগ বলে একটি পত্রিকাও সম্পাদনা করেন আমাদের অনেক আগে। এখন এটা কততম গণ উদ্যোগ? 18 বছর হবে। 18। তাহলে 18 বছর আগেই উনি এগুলো শুরু করে দিয়েছেন। সেই জন্যে আমরা ওনাকে নেতৃস্থানীয় মনে করি গণ উদ্যোগের দিক থেকে, এবং রাজারডা মনে করে যে গণ উদ্যোগটাকে চালু রাখা আমাদের একান্ত কর্তব্য। উনি যথেষ্ট বয়স্ক হয়েছেন, আমরা সেই দায়িত্বটা যদি নিই উনি অনেক শান্তি পাবেন। তাই আপনাদের অনুমতি নিয়ে আমি মনে করি আজকে ওনাকে সভাপতি করে আমাদের আসর শুরু করব। এবং সুব্রত, আচ্ছা, এখানে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রাইটস, গণতন্ত্র নিয়ে যিনি ভাবনা চিন্তা করছেন বা যারা সম্মিলিতভাবে কাজ করছেন, তাদের কর্মকর্তাদের একজন মানব বসু মশাই উপস্থিত আছেন। আমি তাকে আহ্বান করব যে সভাপতি বরণ করার জন্যে। আচ্ছা, সভাপতি বরণের পর আমাদের উদ্বোধনী সঙ্গীত গাইবেন এরম এখন আপনাদের মধ্যে উৎসাহী শিল্পী কে আছে? নমস্কার, আমি সঙ্গীতা প্রামাণিক। আজ এখানে প্রথম এসেছি। প্রসঙ্গত উনি যেগুলো বললেন সেটার সঙ্গে রিলেটেড হলো, আমি পাইকপাড়াতে থাকি। পাইকপাড়ায় এরকম দুটি সংগঠন আছে নন পলিটিক্যাল। সেটা একটা হলো অ্যাক্টিভ উইমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, একটা হলো অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স, যেটা দুটোই আমি সভ্যা। আমরা মেয়েদের নিয়ে কাজ করি এবং কিছু প্রতিবন্ধী বাচ্চাদের নিয়েও কাজ করি, এবং সেটা পুরোটাই নন পলিটিক্যাল। আমাদের যতগুলো সভ্যা আছেন, মানে তারা যদি কোনো রকমে আমরা জানতে পারি যে তারা কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত, মানে তাদেরকে সঙ্গে সঙ্গে বার করে দেওয়া। নন পলিটিক্যাল আড্ডাগুলো আমাদের হয়, বেশ কিছু সেমিনার হয়। এর জন্য আমার খুব ভালো লাগলো এখানে এসে। আমি একটু রিলেট করতে পারলাম, যেহেতু মেয়েদের নিয়ে কাজ করি। আর আমরা যেটা কাজ করি মূলত 40 হওয়ার পরে মেয়েদের আমরা বলি বাস বয়স হয়ে গেছে, আমরা তখন বলি আমাদের সঙ্গে এসো। সেই সব মেয়েদের আমরা তো আলাদা করে শিক্ষা দিতে পারি না, যেহেতু আমরা একটু গান কবিতা সবাই মোটামুটি জানি। তাই আমরা চেষ্টা করি ওই মায়েদের, মাসিদের, দিদাদের, জেঠিদের একসঙ্গে হয়ে আমরা মাঝে মাঝে অনুষ্ঠান করি, ওরাও আমাদের সঙ্গে থাকেন। এইভাবেই চা আড্ডা মুড়ি পার্টি হয়, এইভাবেই যাচ্ছে। বছরে একটা বয়স্ক ভ্রমণ করি আমরা অ্যাক্টিভ উইমেন্সের সঙ্গে, সেখানে 8 থেকে 80, এমনও আমার অভিজ্ঞতা আছে যে 80 বছরের এক ভদ্রলোককে আমরা মায়াপুরে নিয়ে গিয়েছিলাম সম্পূর্ণ আমাদের দায়িত্বে, এবং তাকে আমরা মায়াপুর ঘুরিয়ে আমরা ফিরিয়ে দিতে পেরেছিলাম। কাজে এইটা ভালো লাগছে। আর রাজনীতি কখনোই কাম্য নয়। তার চেয়ে যদি মনে হয় যে আমরা সুস্থ কোনো টপিক ধরে আলোচনা করতে পারি, শিক্ষা, তাতে সেটা যদি আগেকার দিনে আমরা জানতাম, আমার নীতি শিক্ষা এখন উঠে গেছে, আমরা ছোটবেলায় পড়েছি নীতি শিক্ষার বইগুলো, এখন তার ওগুলো পাওয়া যায় না। তা অ্যাটলিস্ট শিক্ষাটা তো আমি জানি না কি মতামত সবার। আমার মনে হয় এরকম যদি ছোট ছোট নীতি শিক্ষার পাঠগুলো গল্প আকারেও পড়ে শোনানো হয়, কিছু কাজ হতে পারে। এটা একদম আমার ব্যক্তিগত মতামত। আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি, খুব ছোট্ট, হয়তো রিলেট করতে পারবো আমরা।
বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্ব মুখে নরনারী। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারী। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্ব মুখে নরনারী। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। বাহ, আর একটা গাইবেন। খুবই খুবই উপযুক্ত সঙ্গীত শোনালেন, রবীন্দ্রসঙ্গীত সবই ভালো, কিন্তু আজকে পরিবেশের সঙ্গে মিলিয়ে যেটা খুবই উপযুক্ত প্রার্থনা, সেটাই উনি গেয়ে শোনালেন। আমরা আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। উনি যদি আরও পরিবেশন করেন ভালোই লাগবে। আমাদের মধ্যে এখানে বয়স্ক আমন্ত্রিতজন এসছেন। অলোক দত্তমশাই এসছেন। অলোক দত্তমশাই, আপনি বয়স্ক লোক, আপনি আসেন কিছু বলে। অলোকবাবু ছোট ছোট বালক বালিকা, ছোট মানে কিশোর, স্কুলের বালক বালিকাদের নিয়ে জোনাকি বলে একটি সংগঠন করেছিলেন, যেটা আমাদের সর্বদাই আলোচ্য হচ্ছে, ইয়ং জেনারেশনকে কী করে গড়ে তোলা যায়। উনি নিজে শিক্ষক, মানুষ গড়ার কারিগর, শিক্ষক মানেই মানুষ গড়ার কারিগর। তা উনি সেই কাজ শুধু স্কুল নয়, স্কুলের বাইরেও করছেন। সেই জন্যে ওনাকে মনে হয় অনেক আন্তরিকভাবে আমরা পেয়েছি। উনি এসেছেন কষ্ট করে, যদিও অসুস্থ। উনি নিবেদন করুন ওনার বক্তব্য। সবাইকে আমি নমস্কার জানিয়ে আমি আপনাদের কাছে আমার বক্তব্য পেশ করছি। বক্তব্যটা হচ্ছে, গৌতমবাবু আমার খুব পুরনো বন্ধু এবং ওনার সাথে অনেক দিন ধরেই আছি, এবং উনি আমাকে খুব স্নেহ করেন, ওনাকেও আমি খুব ভালোবাসি, স্নেহ করি। এই আমাদের বন্ধুত্বটা অনেক দিনের। আমি নিয়ে আমাকে জানেন, আমি স্কুল টিচার, আমি ছাত্র তৈরি করার জন্যই আমি স্কুলে চাকরি নিয়েছি। আমি চাকরি করতাম রেলে এবং অন্য জায়গায়, ছেড়েই আমি স্কুলে এসেছি, কারণ স্কুলটা আমার খুব ভালো জায়গা।
আমি জানতাম যে ছাত্রদের তৈরি করতে পারলে মনে হয় পৃথিবীর একটা বড় কাজ করতে পারবো। এই সাথে সাথে আমি নিজে একটা প্রতিষ্ঠানও তৈরি করেছিলাম সাজান এভিনিউর বুকে, যেটা একটা নোংরা জায়গা ছিল, সেটা সাজান এভিনিউতে আমি পরিষ্কার করে ফরেস্ট প্রথম নিয়ে আসি, কর্পোরেশনের কাছে অনুরোধ করে ফরেস্টকে আনি। ফরেস্টকে আনার সময় আমার অনেক অসুবিধা সৃষ্টি হয় বটে, কিন্তু করতে পেরেছিলাম। কিন্তু সুন্দর করার পরে কিন্তু লোক পাইনি গড়ার, লোক গড়ার একটা লোকও আমার কাছে আসেনি। কিন্তু নিজে নিজেই খেটে তৈরি করে, আর সাধারণ দিকে তাকালে দেখতে পাবেন অনেক সুন্দর গাছ গাছলা, কিন্তু এখানে ভিখারিরা নেই, খাটাল নেই, অনেক কিছু ছিল এখানে। আজকে আমি স্কুলে রিটায়ার করে আমি নিজে একটা প্রতিষ্ঠানের সাথে আর একটা জড়িত আছি, তার নাম হচ্ছে ক্যালকাটা পাপেট থিয়েটার। আমি শিল্পী, আমার ফ্যামিলিটাই শিল্পী, তবু আমি সেই সংস্থার সাথে আছি। তারপর আমি আমার নিজেরও একটা অর্গানাইজেশন আছে, ওং বিশ্ব হিন্দু ধর্ম মহাসভা, সেখানেও আমি আছি। আমি চেষ্টা করি এবং করছি কি করে সমাজের পরিবর্তন কিছু আনা যেতে পারে। সব ধর্মকে নিয়েই আমি কাজ করতে চাইছি। আমার সব ধর্মের ঠিকানাটাই হচ্ছে আমার সর্বধর্মের ঠিকানা। আমি জাত ছাত কোনো কিন্তু মানি না, কিন্তু নামটা আছে ওং বিশ্ব হিন্দু ধর্ম মহাসভা। এটা আমার দাদার তৈরি ছিল, আমার যে বড় দাদা তিনি তৈরি করে গিয়েছিলেন। এখন দায়িত্বভারটা আমার, আর কি বলবো। এর থেকে আপনাদের সাথে আমার সহযোগিতা এবং আলাপ পরিচয় হচ্ছে, এর থেকে যদি কিছু সৃষ্টি হয় আমি আপনাদের সাথে যোগদান করতে রাজি আছি। আমার এখানে বক্তব্য শেষ। নমস্কার।